কলেজে এবারে কারিগরি কলেজে সবিনয়ে বক্তব্য রাখার জন্য মধ্যমণি গাইবান্ধা 3 পলাশবাড়ি সাদুল্লাপুর নির্বাচন সেটুক কথাই আমি শুধু বলব। আজকে আসে অবসর পরবর্তী আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শিক্ষক কথা বলবো, ছোটখাটো শাস্তি দিব, সে ব্যবস্থাকে আমাদের কণ্ঠ আমি আশা করব আপনারা শিক্ষক হিসেবে আমাদেরকে মার্জনার দৃষ্টি করি, তাহলে আমরা শিক্ষকের মর্যাদা বিশেষ করে এই কারণে 90 পরবর্তী আমাদের একজন করে অবকাঠামো উনি যেন এমপি নির্বাচিত হলে সম্মানিত সভাপতি মহোদয়, উপজেলার অনেক অবহেলিত রাস্তা প্রতিষ্ঠান হ্যাঁ আনুষঙ্গিক অনেক কিছু কেনাকাটা করতে পারেন, কিন্তু আমরা এই ধরনের সুবিধা পাই না। প্রাইভেট স্কুলে এত টাকা ওরা দিয়ে দেয়, আপনারা দেবেন, ওরা টাকা পায় আপনারা পান না। আমি আশা করবো আপনি সংসদে চলে যান, ভালো একটা পজিশনে থাকবেন এবং আমরা কি পাঠদান করতে পেরেছি, বই পুস্তকে কি ছিল, পরীক্ষার হলের নকলের জন্য বই বের হতো, বলার কোনো সুযোগ ছিল না। এইটা হচ্ছে আমাদের, এটা যেন সাবধান থাকেন। এই অঞ্চলে আমার বাড়ির রাস্তার পূর্ব পাশে, বিশ্ব রোডের পূর্ব পাশে আমার কর্মস্থল। আপনাদের মনে রাখতে হবে 70 থেকে 80% বেগম খালেদা জিয়া করেছেন, আবার 90 থেকে 100% বেগম খালেদা জিয়া করেছেন, আবার 25% যে আমরা উৎসব ভাতা পাই সেটাও কিন্তু বেগম খালেদা জিয়ার আন্ডারই হয়েছে। প্রথম এর আগে কোন শিক্ষকদেরকে কোন এমপি ক্যান্ডিডেট এভাবে ডাকেন নাই। এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষকদের পক্ষ থেকে। দোয়া করি অবশ্যই আপনি নির্বাচিত, আপনি প্রতিহিংসা রাজনীতি করবেন না, কারণ প্রতিহিংসা রাজনীতি করে অনেক শিক্ষক আমরা অনেক বঞ্চিত, অনেক কষ্ট পেয়েছি। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এমপি হবেন, দোয়া করি ইনশাআল্লাহ অবশ্যই হবেন। ভুক্ত 7টি ভোকেশনাল ইনস্টিটিউট আছে, এখানে আমরা তো আসলে শুধু আমাদের জন্য চাইছি। আমরা আশা করছি আমি এই ডক্টর মইনুল হোসেন সাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে মিশে যেটুকু দেখেছি, আসলে উনি অনেক সাদা মনের মানুষ, অনেক ভালো মনের মানুষ একজন। আমি আশা করছি যে আমরা এই ভোকেশনালের শিক্ষকরা, আমরা যে শিক্ষকরা আছি সবাই আসলে আমাদের জন্য চেয়েছি, কিন্তু আসলে আমরা কি আমাদের ছাত্রের জন্য কিছু চেয়েছি? চাইনি। এবং আমরা কামনা করছি আমরা সকলে একত্রিত হয়ে তাকে যাতে আমরা এমপি নির্বাচিত করতে পারি। আদর্শী চিন্তা, সাহসী পদক্ষেপ আমরা কেউ ভুলে যাইনি, সকলেরই স্মরণে থাকার কথা। আমরা ভুলে যাইনি পিএইচসি পরীক্ষার কথা, আমরা ভুলে যাইনি জুনিয়র বৃত্তি পরীক্ষার কথা, আমরা ভুলে যাইনি বোর্ড স্ট্যান্ড করার কথা। কি যেন প্রতিযোগিতা ছিল যে বাচ্চার পরীক্ষা, বাবা মারও ঘুম ছিল না। এখন কি অবস্থা যে বাচ্চাও জাগে, মা বাবা ঘুম পায়। ছাত্র আমাদের কাছে আসে, জিপিএ 5 পেয়েছে এসএসসি এবং এইচএসসি তে, তাদের জিজ্ঞেস করলাম যে থার্ড ইয়ারের ছাত্র, জিজ্ঞেস করেছি যে আমাদের একটা অসুখ আছে যে সেখানে পিজিয়ন চেস্ট হয়। আমি জিজ্ঞেস করলাম যে পিজিয়ন মানে কি? বলে স্যার পাখি। আমি যে বার্ড মানে কি? স্যার বার্ড মানে পাখি। তাহলে পিজিয়ন আর বার্ডের মধ্যে কি পার্থক্য? পিজিয়ন মানে হচ্ছে যে কবুতর, তাই না? কবুতরের বুকের মতো বুক হয় একটা অসুখে, সেই জন্য তাকে বলা হয় পিজিয়ন চেস্ট। তাহলে একটা ছাত্র বলতে পারে না গেট আর গেট, দুটা বানান লিখতে দিলে ঠিক মতো লিখতে পারে না। এই ছাত্র আপনারা তৈরি করে আমাদের কাছে দিচ্ছেন, আমরা সেই ছাত্রদের কি ডাক্তার তৈরি করছি সেটা একবার ভেবে দেখবেন। কাজেই আমরা শিক্ষাকে নিড বেসড, স্কিল বেসড এডুকেশনের মধ্যে রূপান্তরিত করতে চাই এবং শিক্ষকতা শুধুমাত্র একটা চাকরি হিসেবে শিক্ষকতাকে বিবেচনা করা যাবে না, এটা একটা ব্রত হিসেবে বিবেচনা করতে হবে, এটা একটা মিশন হিসেবে বিবেচনা করতে হবে আপনাদের। এবং আমাদের দেশের পৃথিবীর কোথাও যে প্রাইমারি এবং মানে ধরেন মাধ্যমিক
শিক্ষা ব্যবস্থার মধ্যে বাড়িতে পড়ার কোনো রকম সুযোগ নাই। স্কুলের মধ্যেই পড়া, এবং স্কুলের মধ্যে ছাত্র টেরই পায় না কখন তার মূল্যায়ন হয়েছে। ক্লাসের মধ্যে তার মূল্যায়ন ব্যবস্থা চালু আছে। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পরীক্ষার মধ্যে 2% ছাত্র কোনবার স্ট্যাটিস্টিক্সে যে এলিজিবল হয়েছে ফর এডমিশন ইন ঢাকা ইউনিভার্সিটি। আমরা জীবনমুখী শিক্ষা চাই। জীবনমুখী শিক্ষা মানে কি? একটা ছাত্র যাতে সমাজে বসবাসের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেজন্যই সমাজের মধ্যে যে দোষ ত্রুটিগুলো আছে, সমাজের মধ্যে হিংসা, বিদ্বেষ, হানাহানি, খুন, রাহাজানি, মাদকাসক্তি, বাল্যবিবাহ, এই সমস্ত আমাদের সংক্রামক ব্যাধির মতো গোটা সমাজকে গ্রাস করছে। একজন ছাত্র এই সমস্ত দোষ ত্রুটিগুলোকে উপলব্ধি করা এবং সেগুলো বিশেষ আর একটা বিষয় হচ্ছে প্রজনন শাস্ত্র। এগুলোও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো শিক্ষার মধ্য দিয়ে সমাজকে কিভাবে সুস্থ রাখা যায়, সেই শিক্ষাটাই হচ্ছে জীবনমুখী শিক্ষা। এখন যেমন আমরা ছোটবেলায় পড়তাম, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তাই এই ধরনের উপদেশমূলক শিক্ষা এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে কিনা আপনারা জানতে পারবেন। এর জন্য বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি করেছে? বাংলাদেশ যখন স্বৈর শাসকের সময় নকলের স্বর্গরাজ্য ছিল, আমার সাদুল্লাপুরে সমস্ত জায়গা থেকে পরীক্ষা দেওয়ার জন্য, মানে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে লোকজন চলে আসতো সাদুল্লাপুর কেন্দ্রে পরীক্ষা দেবে, কারণ সাদুল্লাপুরে নকলের জন্য বিখ্যাত ছিল। এখনো বিখ্যাত আছে সাদুল্লাপুর, জাল টাকার জন্য বিখ্যাত আছে, ডলারের জন্য বিখ্যাত আছে। এখনো বিএনপির আমলেই নকলটা বন্ধ হয়েছে। আচ্ছা, নকল বন্ধ হলো, তারপরে প্রশ্নপত্র ফাঁস। এই গত 15 বছরের মধ্যে মেডিকেলের প্রশ্নপত্র সহ সব প্রশ্নপত্র নকল বন্ধ করছে। তো কি হয়েছে? প্রশ্নপত্রই ফাঁস করে দিচ্ছে, তাহলে তার নকলের দরকারই নাই। এখন প্রশ্নপত্র ফাঁসের ব্যবসা চললো কিছুদিন। যাই হোক, আমরা আগামীতে এই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই ধরনের ত্রুটিগুলো আমরা যাতে না হয়, সেই জন্য সবাই মিলে চেষ্টা করব। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের মানুষের ভালোবাসার ধন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, আইনের শাসনের প্রতীক, যে তার জীবনের সর্বোৎকৃষ্ট সময় এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন, যিনি তার শত বাধা উপেক্ষা করে তার উপর হামলা হয়েছে, তার উপরে গুলিবর্ষিত হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, কোনো বাধাই তাকে স্বৈর শাসনের কাছে কিংবা অসত্যের কাছে কিংবা অন্যায়ের কাছে তিনি মাথা নত করেন নাই। বাংলাদেশের মানুষ সে কারণেই তাকে আপসহীন নেত্রী উপাধি দিয়েছে, কারণ একমাত্র তিনি সেই নেত্রী যিনি কখনো কোনো দুঃশাসনের কাছে, অসত্যের কাছে, অন্যায়ের কাছে আপোষ করেননি, আর সবাই আপোষ করেছে। সেই জন্যই আমাদের নেত্রীর নাম হয়েছে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।